মানব সহ আরো দুই একজন সাদা পতাকা নিয়ে ওই নিশ্চিন্তে বিডিআর এর ওই ক্রাইসিসের ভিতরে ঘুরে এসেছেন। কি জাদু ওনারা জানেন, কি ক্ষমতা ওনাদের আছে মুনির ভাই। কিন্তু আমি এভাবে বলতে চাই, খাম্বায় আর কত টাকা লেগেছিল, রেন্টাল কুইক রেন্টালে কত টাকা গিয়েছিল, সেই হিসাবটাও জনগণকে দেওয়া উচিত। এবং বঙ্গবন্ধু যখন 3.5 বছর দেশ শাসন করলেন, তারপরে বাকশাল তৈরি করলেন, সকল দলকে ব্যান করে, সকল পত্রিকা ব্যান করে 4টি পত্রিকা রেখে একটি দল কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলেন। এটা কি জনগণের ম্যান্ডেট ছিল? আজকের যে টপিকের প্রথম অংশটা আমরা আলাপ করছি, তারেক রহমানকে তালাক দিতে পরামর্শ দিয়েছে একজন মন্ত্রী, আওয়ামী লীগের নেতা। আসলে বাংলাদেশের মানুষ কি চায় আর রাজনৈতিক দলগুলো কি করে, এর মধ্যে যে একটা ফারাক, একটা ব্যবধান, তারই একটা প্রমাণ আজকের এই আলোচনা। বাংলাদেশের মানুষ আজকাল এ ধরনের আলোচনা, কাদা ছোড়াছুরির আলোচনা, দোষারোপের আলোচনা, রেশারেশির আলোচনা শুনতে মনোযোগী নয়। তারা দেশের উন্নয়ন কিভাবে হবে, সেটা স্ট্রাকচারাল উন্নয়ন হবে না সেটা মানব উন্নয়ন হবে, সেটা গণতান্ত্রিক উন্নয়ন হবে নাকি স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ উন্নত হবে, ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আরো কিছু বিষয় মনির ভাই বলেছেন যে একটি দেশ আজকে আমাদের চতুর্দিক থেকে কাঁটাতার দিয়ে যেমন বেড়া দিয়েছে, ঠিক তেমনি ভাবে চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এবং নানাভাবে এই আমাদেরকে বা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি, বেকারত্ব, এগুলো প্রতিটা ক্ষেত্রে তাদের একটা আধিপত্য লক্ষ্য করা গেছে, যেটা অতীতে এতটা কখনো দেখা যায়নি। যাই হোক, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি আজকে রেফারির দায়িত্বে আছি এবং এটা এই সুযোগটা আমি নিজেই করে নিয়েছি। আমরা নিজেরাই একটা নতুন দল রিফর্মস পার্টি রেইজ করছি, যে পার্টির মূল নীতি হলো কারো সাথে বিদ্বেষ নয়, কারো সাথে রেশারেশি নয়, দেশের মানুষকে সাথে নিয়ে সুন্দর একটা রাজনৈতিক পরিবর্তন আনা। আপনি দেখেন, এই যে আমরা প্রতিটা কথা বলি, এতেও কিন্তু খরচ আছে, ভ্যাট আছে, এটার সাথে একেবারে আমাদের আপনার বাজেট পর্যন্ত জড়িত। আমরা এই কথা বলি, ব্যয় করে, আপনি এত সময় ব্যয় করেন বিদেশে থেকে, এই সময়টা যদি আমাদের কাজে লাগে, জনগণের কাজে লাগে, সেটাই হবে বড় কল্যাণ। আমরা এই যে বিগত কিছুক্ষণের মধ্যে দুইজনের বক্তার আলাপ শুনলাম, সেটা প্রথমত আওয়ামী লীগের নেতা কিছু বক্তব্য দিলেন এবং নৈতিকভাবেই বা প্রয়োজনের খাতিরেই মনিরকে আবার তার রিপ্লাই দিতে হলো, অথচ এই দুইটি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কোনো কথা শুনতে পারিনি, মানুষ শুনতে পারেনি। আরেকটি কথা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আপা, টকশোগুলোর টপিক বাছাইয়ের সময়ও মনে হয় ইদানিং যে এই রেশারেশি, এই টোকাটুকি এবং অরাজনৈতিক কথাবার্তাগুলোকে তুলে আনা হয়, যেটা আমি মনে করি দেশের নাগরিকের জন্য ক্ষতিকর, দেশের মানুষের জন্য ক্ষতিকর, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। এই দিকটা যদি আপনি ভবিষ্যতে খেয়াল রাখেন, আমরা খুশি হব। আসুন, যে এই যে একজন মন্ত্রী নানক, উনি অনেক বিষয়ে বিতর্কিত। উনি যখন 57 জন অফিসার নিহত হন, যখন সেনাবাহিনীকে ছোট জগন্নাথের মতো, মূর্তির মতো, সেই পলাশির প্রান্তরের মতো ঠায় দাঁড়িয়ে রাখা হয়েছিল, তখন কিন্তু এই নানক সহ আরো দুই একজন সাদা পতাকা নিয়ে ওই নিশ্চিন্তে বিডিআর এর ওই ক্রাইসিসের ভিতরে ঘুরে এসেছেন। কি জাদু ওনারা জানেন, কি ক্ষমতা ওনাদের আছে, কি রণকৌশল ওনারা জানে, আমি জানি না। আমি একজন কমান্ডো, আমরা তখন বলেছিলাম আমাদেরকে হেলিকপ্টার দেওয়া হোক, আমাদেরকে ছত্রী সেনা হিসাবে আমরা সেখানে বিডিআর এর পোশাক পরে তাদের সাথে মিশে তাদেরকে আমরা ধ্বংস করব। এবং আপনারা খেয়াল করেছেন যে বড় বড় শিকের ফাঁক দিয়ে তারা চিৎকার, গামছা দিয়ে মুখ ঢেকে চিৎকার করে বলছিল আর্মি যেন না আসে, আর্মি যেন না আসে। আর্মির প্রতি একটা বিরাট ভীতি ছিল। নানা রকম অজুহাত দিয়ে এতগুলো মানুষ, শুধু মানুষ নয়, এতগুলো অফিসারকে হত্যা করে, দুর্বল করে, একটা সেনাবাহিনীকে দুর্বল করার যে কৌশল, এবং সেটা দুর্বল করে ধীরে ধীরে যে আধিপত্যে বিস্তার হয়, সেটা যদি দেশের মানুষকে আমরা বোঝাতে না পারি, তাহলে আগামী 5-10 বছর পরে হয়তো আমরা এই অবস্থা থেকে ফিরে আসতে পারবো না। এগুলো গুরুত্বপূর্ণ। তো সুতরাং দুটি দলের রেশারেশি ঝগড়ার মধ্যে না গিয়ে আমরা আজকে দেশের যে অবস্থা, দেশের যে সমস্যা,
দেশের যে প্রকৃত সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। একটি দল বলবে খাম্বার কথা, আর খাম্বা উত্তর উনি দিয়েছেন মুনির ভাই, কিন্তু আমি এভাবে বলতে চাই খাম্বায় আর কত টাকা লেগেছিল, রেন্টাল কুইক রেন্টালে কত টাকা গিয়েছিল সেই হিসাবটাও জনগণকে দেওয়া উচিত। আমি কাউকে অন্যায়ভাবে সাপোর্ট করতে চাই না। খাম্বা তো প্রাথমিক পর্যায়ে হলো এই ইয়েতে বিদ্যুৎ দেওয়ার জন্য, এই খাম্বাগুলো কি সব বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে? এইগুলোর উপরেই তো লাইন নিয়ে এখনো বিদ্যুৎ যাচ্ছে। তো সুতরাং কারো কাজকে যদি অবজ্ঞা করা হয় তাহলে সেটা কি সঠিক হবে? আপনি দেখেন একজন মন্ত্রী আজকে এই বিষয় নিয়ে কথা বললেন, আরেকজন মন্ত্রী নিয়ে আমরা পরবর্তী আলাপ করব, কওমি মাদ্রাসায় যে দিলেন। এই দুইজন মন্ত্রীর কথা যদি আমি বলি, আমরা কি তাদেরকে বাংলাদেশের মন্ত্রী আশা করতে পারি না? তারা কি শুধু আওয়ামী লীগের মন্ত্রী? তারা কি শুধু ছাত্রলীগের মন্ত্রী? ছাত্রলীগ করবে কি, আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের অ্যাডভার্টাইজমেন্ট, আওয়ামী লীগ করে চিৎকার, এবং অন্য একটি দলের নেতাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া। আপনি কি মনে করেন বা দেশের মানুষ কি মনে করে এই তালাক শব্দটি রাজনৈতিক? এর চেয়ে ভালো রাজনৈতিক এবং আরো মানবিক ভাবে এই কথাটাকে তুলে ধরা যেত না? আপনি দেখেন আজকে হাজার হাজার মাইল দূরে আমরা বলি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যে দেশে যেতে হয়, সেখানে একজন নেতা নিগৃহীত, যার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, যাকে আহত করা হয়েছিল, যাকে সুযোগ পেলে নিহত করা হবে, সেই নেতা সম্পর্কে আরেকটি দল কি বলা সৌজন্যতা বোধের মধ্যে পড়ে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আমার দল থেকে যেন কখনো এমনি ভাবে অন্য দলকে তাচ্ছিল্য না করে। আমরা এই রিফর্মস পার্টি থেকে আওয়ামী লীগের যেগুলো ভালো আছে, বিএনপির যেগুলো ভালো আছে, অন্যান্য দলের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো আমরা সামনে নিয়ে আসব, এবং খারাপ জিনিসগুলো আমরা লুকিয়ে রাখবো। আমরা ধর্ম মানি না, আমরা সমাজ মানি না। আজকে দেখেন ধর্মীয় ভাবে সকল ধর্মেই আছে কারো বদনাম, কারো মানে নেগেটিভ বিষয়গুলো সমাজে তুলে না আনার জন্য। এর মূল কারণ হলো তাতে করে পরবর্তী প্রজন্ম সেটাতে দূষিত হয় এবং খারাপের দিকে চলে যায়। আপনি দেখেন আজকে আমরা আমাদের যে, আপনার কি মনে হয় যে একজন পুরাতন দল, মানে একটি পুরাতন দল বিএনপি ঠিক মতো দাঁড়াতে পারছে না বা সরকার দাঁড়াতে দিচ্ছে না, সেখানে নতুন দলগুলো কিভাবে জায়গা করে নিবে? শোনেন, এটা আবার একটা অন্য টপিক নিয়ে আসলেন, কেউ মনে করতে পারে আমরা অন্য টপিকে কথা বলছি, তাও একটু জবাবটা আমি দিচ্ছি, কারণ এটা আমাদের দলের তৈরির উদ্দেশ্যের মধ্যে যায়। আপনি দেখেন যখন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি দল হিসাবে দেশ শাসনের প্রথম সুযোগ পেয়েছিল, তারপরে যে জাসদ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিদ্বেষ করে, আওয়ামী লীগের সাথে ভাগ হয়ে আওয়ামী লীগের লোকেরাই কিন্তু এই জাসদ করেছিল, এবং তারা গণবাহিনী করে এমন এক দল তৈরি করলো যেটা আসলে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, যার জন্য ওখানে সাকসেসটা সেভাবে আসেনি। এবং বঙ্গবন্ধু যখন 3.5 বছর দেশ শাসন করলেন, তারপরে বাকশাল তৈরি করলেন, সকল দলকে ব্যান করে, সকল পত্রিকা ব্যান করে 4টি পত্রিকা রেখে একটি দল কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলেন। এটা কি জনগণের ম্যান্ডেট ছিল? সেখান থেকে নিজের দলের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি হলো। তাজউদ্দিন সহ 4 জন জেল হত্যার যে বড় নেতা ডক্টর কামাল এবং অনেকেই এই পদ্ধতিটাকে গ্রহণ করেনি এবং হুঁশিয়ারও করেছিলেন এটা বাংলাদেশের যারা বহু মনের বিচিত্র এই জাতি, বিচিত্র মনের মানসিকতার যে জাতি, তারা এটা গ্রহণ করবেন। আমি শেষ করে দিচ্ছি। তো তারপরে এটা করার পরে 75-এর পরে যে দলগুলো তৈরি হলো, তখন আমরা প্রায় 21 বছর এই বাংলাদেশ বেতার থেকে রেডিও বাংলাদেশ হলো, এরকম অনেক পরিবর্তন, মানে বাংলাদেশের যে মূল নীতিগুলো বা মূল যে মানুষের ধারণা থাকে, ফিলোসফি থাকে, সেখান থেকে সরে গেলাম। 21 বছর পরে আবার আওয়ামী লীগ এসে জয় বাংলা বলার সুযোগ পেল না, বলল বাংলাদেশ চিরজীবী হোক। ধীরে ধীরে সেই জয় বাংলা এসে জয় বাংলাকে আবার রাষ্ট্রীয় স্লোগানে পরিণত করা হলো। এই যে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো হলো, পরে যে নতুন দল একেবারে আমাদের গণ অধিকার পর্যন্ত, তারা জন্ম নিয়েই দুই জোটের যে কোনো একটা জোটের তলে ছত্র ছায়ায় চলে যায়, যেটা আমাদেরকে দ্বিধা বিভক্তিকে আরো বড় করেছে। এখন আসি আপনার প্রশ্নে। আপনি বলেছেন ছোট দল, দল কখনো ছোট হয় না, দল আকার দিয়ে বিচার করা যায় না।
দলকে করতে হয় তার দর্শন, তার উদ্দেশ্য এবং জনগণের সম্পৃক্ততা নিয়ে। আমার দলে অনেক কর্মী নাও থাকতে পারে, কিন্তু দলে যদি বাংলাদেশের মানুষের সমর্থন পাওয়া যায় তাহলে আমরা নিরপেক্ষ, অর্থাৎ এই দুই পক্ষের বাইরে থেকে প্রকৃত ইতিহাস দেখেন, বঙ্গবন্ধুকে ছাড়া, বাংলাদেশ ছাড়া, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া কোনো রাজনীতি কিন্তু বাংলাদেশে গড়ে ওঠা উচিত ছিল না। পাকিস্তানে দেখেন কায়েদ আজমকে সব দল মানে, ভারতে দেখেন তার জাতির পিতাকে সবাই মানে, আমরা শুধু সবকিছুতে দ্বিধা বিভক্ত করেছি। সুতরাং বাংলাদেশের মূল নীতিকে সামনে রেখে যদি নিরপেক্ষভাবে জোটের বাইরে কেউ রাজনীতি করে তাহলে অবশ্যই এই রাজনীতি টিকে থাকবে। এবং আপনাকে নিশ্চিত করতে চাই, সেই ডাকের প্রস্তুতির জন্যই আমরা প্রায় 1 বছর নিচ্ছি দলটাকে তৈরি করার জন্য, এবং আমরা সেই আহ্বান জানাবো, আসুন রেশারেশি ছেড়ে দিয়ে আমরা প্রকৃত ইতিহাসকে সামনে রেখে যার যতটুকু অবদান সেটা স্বীকার করে রাজনীতি করি, এবং রাজনীতির একটা রিফর্মস, সংস্কার করি, এবং প্রকৃত রাজনীতিটা আবার দেশে ফিরিয়ে আনি। এছাড়া উপায় নাই। আপনি একবার খেয়াল করে দেখেন বর্তমান রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ, আজকের যে রাজনীতি এটা যদি ভবিষ্যতে চলতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের কি? আপনি বলেছেন বিএনপির যে অবস্থা, বিএনপি কে যেভাবে, বিশেষ করে 28 অক্টোবরে যেখানে হাঁটুর নিচে গুলি করার কথা, সেই আন্দোলনে 21 জন শহীদ হয়েছেন। বিএনপি কে যেভাবে নিগৃহীত করা হয়েছে, পাকিস্তান আমলেও তো আওয়ামী লীগকে এইভাবে নিগৃহীত করা হয়নি, এতগুলো লোক হত্যা করা হয়নি, তারা জেল দিয়েছে। পাকিস্তান আমলে যখন জেল দিত মানুষ, তাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসতো রাজবন্দী হিসাবে, আর আজকে ফখরুল থেকে শুরু করে সকল রাজবন্দীকে সে কন্ডেম সেলের ফ্লোরে শুইয়ে রাখা হয়। এতে করে এইটাকে ভুলে গেলেই হবে যে সেখানে ওই একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশে ঘুরে ঘুরে আসছে। এরশাদ যখন জেলে ছিলেন তখন একটা ফান করে মানুষ বলতো, মনির ভাই হয়তো জানেন, যে উনি তেঁতুল গাছ বুনেছেন জেলখানায়, কারণ খালেদা জিয়াকে আবার সেখানে আসতে হতে পারে। কিন্তু আজকে কিন্তু খালেদা জিয়া জেলে। ঠিক তেমনি ভাবে যারা হত্যা করেছে তারা খুন হয়েছে, যারা হত্যা করেনি। আজকে দেখেন, আমি শেষ কথাটা বলতে চাই যে আজকে বাংলাদেশের একজন রানিং এমপি, ওনারা বড় বড় কথা বলেন মন্ত্রীরা, পাশের দেশে বন্ধুর দেশের টয়লেটে তার দেহাবশেষ পাওয়া যায়। এর চেয়ে বড় পরাজয়, এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা এবং নিরাপত্তার ব্যর্থতা আর কি হতে পারে? আজকে শুধু একটু বিপরীত ভাবে চিন্তা করে দেখেন, আমাদের বন্ধু দেশ ভারতের একজন এমপি যদি শেরাটনের টয়লেটে বা কোনো আমাদের গেস্ট হাউসের টয়লেটে পাওয়া যেত, তাহলে আজকে এই দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেত। কিন্তু আমরা প্রথমেই বলে দিলাম যে এটা ভারতের কেউ নাই, আমরাই জড়িত। এর চেয়ে লজ্জার কি হতে পারে? ভারত তো এক জায়গায় ব্যর্থ, কলকাতা তো এক জায়গায় ব্যর্থ, পশ্চিমবঙ্গ তো সঠিক নিরাপত্তা সেখানে দিতে পারেনি। একজন এমপি যখন ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে ওখানে গেল, আমাদের দেশে তো একটা ভারতের এমপি আসলে তার পিছনে শত শত গোয়েন্দা কিভাবে আছেন। তো সুতরাং আমাদেরকে আর কত অবহেলা করা হবে? এই অবহেলা থেকে মুক্ত হতে গেলে আমি মুনির ভাইকে বলছি, মুনির ভাই, ওনারা যা কিছু বলুক, আপনারা বেরিয়ে আসেন এই দোষারোপের রাজনীতি থেকে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আজকে যদি আপনার দলে আমি থাকতাম তাহলে আমি বলতাম তারেককে বাদ দিলে আমাদের আরো 10টা নেতা আছে, তারেককে দিয়েই আপনাদের ধরে রাখতে হবে, আর তারেক করেই তারা সারা জীবন চিৎকার করবে। এখান থেকে বেরিয়ে আসুন। কে কি বললো না বললো তাতে কি আসে, আপনারা এগিয়ে যান। তো সুতরাং মানুষের পক্ষে কাজ করুন, জনগণকে মূল্যায়ন করুন। আসুন, আমাদের সমাজ ধ্বংস করে ফেলা হয়েছে, সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই। অসংখ্য ধন্যবাদ, শুনবো আপনাকে আবারও।